কেমন আছেন সবাই? আজ আরো একটি সাইকো সিরিয়াল কিলিং এর মুভি নিয়ে চলে আসলাম। একটি প্রত্যন্ত গ্রাম সালভারদি, যেখানে হঠাৎ করেই শুরু হয় ভয়ঙ্কর সিরিয়াল কিলারের খেলা। কোনো র্যান্ডম খুন নয়, বরং নির্দিষ্ট একটা প্যাটার্নে থাকা বাচ্চাদেরই একের পর এক খুন হয়ে যাচ্ছিল। আর এতে করে সেই গ্রামের বাবা মায়েরা প্রচন্ড আতঙ্কের ভিতরে পড়ে যায়। গ্রামবাসী যখন ভয়ে কুঁকড়ে রয়েছে, ঠিক তখনই সেই কেসটা ইনভেস্টিগেশন করতে চলে আসে সেই গ্রামে ইন্সপেক্টর মনোরমা যখন এই ভয়ঙ্কর কেসটা ধীরে ধীরে ইনভেস্টিগেশন করছিল, তখনই তার সামনে চলে আসে সালভারদি গ্রামের কিছু ভয়ঙ্কর এবং গা শিউরে ওঠা রহস্য, যেগুলো দেখে সবাই চমকে যায়। এছাড়া মেন কালপ্রিটকে ধরতে মনোরমার ঘাম ছুটে যায়। তো শেষ পর্যন্ত এই খুনের পেছনের আসল রহস্য কে ছিল, সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি সাসপেন্স, থ্রিলার আর টুইস্টে ভরপুর মুভি সালভারদি। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই পুলিশ অফিসার মনোরমাকে দেখা যায় একটি পুরাতন মহলের সামনে দাঁড়িয়ে থাকতে। এরপরেই ঘটনা চলে যায় বেশ কয়েকদিন আগে, যেখানে একটি ছোট্ট ছেলেকে হাত পা বেঁধে রাখা হয়েছিল। ভয়ে ছেলেটি বারবার বলছিল, আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়ি যেতে দাও, আমার বাবা মা কোথায়? আর ঠিক তার পাশেই ভয়ঙ্কর এক চেহারার লোক দাঁড়িয়েছিল। লোকটা ছেলেটার দিকে তাকিয়েই বলছিল, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি তো আমাদের পথটাকে ক্লিয়ার করে দিচ্ছ, তুমি আমাদেরকে সাহায্য করছো, এতে তোমার কোনো ভয় নেই। আর তখনই দেখা যায় ছেলেটা বারবার ভয়ে চিৎকার করছিল, আর সেই লোকটা ভয়ঙ্করভাবে জোরে জোরে হাসছিল। এদিকে দেখা যায় সেই গ্রামের একটি বাড়িতে একটি ছোট্ট ছেলের জন্ম হয়। ছেলেটির বাবা তাকে কোলে নেবার পরপরই কিছু একটা দেখার পর তার মন খারাপ হয়ে যায়। ছেলেটিকে রেখে সে কোথাও চলে যায়। এরপরেই গ্রামের রাস্তা দিয়ে একটি বাস যাচ্ছিল। দেখা যায় একজন লোক কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করছে, আমি তো সালভারদি যাব, সেখানে গেলে কোথায় নামতে হবে? বাসের লোকটা এটা শুনে একটু অবাক হয়, আর সেই লোকটাকে জিজ্ঞেস করে, আপনিও কি সেই গ্রামে গুপ্তধন খুঁজতে চান? মনোরম তাকে জিজ্ঞেস করে, কিসের গুপ্তধন, কিসের খাজানা? আমি তো এই প্রথমবার এই গ্রামে আসলাম, আসলে আমি একজন টিচার, আমার এই গ্রামে ট্রান্সফার হয়েছে, তাই আমি এখানে এসেছি। বাসের লোকটা বলে, ও ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করুন, সামনেই নেমে যান, এখান থেকে কিছুটা হেঁটে গেলেই সেই গ্রাম পেয়ে যাবেন। মনোহর সেটাই করে। মনোহর সেই বাসের লোকটার কথা শুনে বুঝতে পেরে গিয়েছিল এই গ্রামে আসলে গুজব ছড়িয়ে রয়েছে যে এই গ্রামের মাটির নিচে কোথাও গুপ্তধন লুকানো রয়েছে। যাই হোক, গ্রামে আসার পরে মনোহরকে সবাই স্বাগত জানায়, কারণ এই প্রথমবার শহর থেকে কোনো শিক্ষক এই গ্রামে পড়াতে আসলো। দেখা যায় সেই অনুষ্ঠানে গ্রামের সারপঞ্চও ছিল, আর সেই গ্রামের সবাই একে একে নিজের কথা বলতে শুরু করে। আর সেখানে মুকুন্দ নামের আরও একজন ছেলে ছিল। এই মুকুন্দ এর আগেও একবার সারপঞ্চের ইলেকশন করেছিল, কিন্তু সে তখন গ্রাম প্রধান হতে পারেনি। তবে এবার সে আশা রাখছে এবার সে যে করেই হোক এই গ্রামের গ্রাম প্রধান হয়েই যাবে। আর এই জন্য গ্রাম প্রধান আর মুকুন্দের মধ্যে একটু কথা কাটাকাটি সবসময় লেগেই থাকে। রাতের বেলা দেখা যায় মনোহরের সাথে গ্রামের আরো বেশ কয়েকজন লোক বসে মদ খাচ্ছিল, গল্পগুজব করছিল। মনোহর তখনই জিজ্ঞেস করে, আমি শুনলাম এই গ্রামে নাকি গুপ্তধন রয়েছে। সবাই তখন হাসতে শুরু করে আর বলে, আমরাও সেটাই জানি, কিন্তু জানি না সেটা কোথায় রয়েছে আর কিভাবে বের করতে হবে, তাই আমরা এখনো এই গ্রামেই পড়ে আছি। এটা বলে সবাই আবারও হাসতে থাকে। এরপরে বাবাইনাকে দেখানো হয়। তার মা তাকে বলে, অনেক রাত হয়ে গেছে, তোমার বাবা এখনো বাসায় আসলো না, যাও তাকে ডেকে নিয়ে আসো। ছোট্ট ছেলে বাবাইনা হাতে একটি টর্চ লাইট নিয়ে দৌড়ে যেতে শুরু করে তার বাবাকে ডাকতে। কিছুক্ষণ দৌড়ে চলার পরেই সে সেই অনুষ্ঠানে চলে আসে। সেখানে নাচ গানের অনুষ্ঠান হচ্ছিল। বাবাইনার বাবা সেখানে বসেই ছিল। বাবাইনা তাকে এসে বলে, মা রাগ করছে, অনেক রাত হয়ে গেছে, তুমি বাড়ি যাবে কখন? বাবাইনার বাবা বলে, তুমি চলে যাও, আমি একটু পরে নাচ দেখে তারপরে ফিরবো। বাবাইনা বাধ্য হয়ে একাই ফিরে আসতে শুরু করে। আসার সময় তো তার কোনো ভয় করেনি, কিন্তু যাওয়ার সময় হঠাৎ করেই তার ভয় হতে শুরু করে। সে বারবার আশপাশটা দেখছিল, তার গা ছমছম করছিল। এরপরে হঠাৎ করে সে পিছনে কাউকে অনুভব করতে পারে। ঠিক তখনই দেখা যায় ভয়ঙ্কর মুখোশ পরা বেশধারী তিনজন লোক বাবাইনার পেছনে এসে দাঁড়ায় আর তাকে তুলে নিয়ে যায়। এদিকে পুরো গ্রামবাসী সেই নাচের অনুষ্ঠানে মগ্ন ছিল, যার ফলে বাবাইনার মিসিং হওয়ার কথাটা কারো মাথায় আসে না, কেউ খেয়ালই করে না। এরপরেই বাবাইনাকে দেখা যায় সেই গুহার ভেতরে আটকে রাখা হয়েছিল, সে কাঁদছিল। তখনই ভয়ঙ্কর সেই লোকটা সেখানে চলে আসে। তার ভয়ঙ্কর চেহারা আর ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে বাবাইনা এমনি আরো বেশি ভয় পেয়ে যায়। সে বারবার বলছিল, আমাকে যেতে দাও। সেই লোকটা বলে, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কি জানো এই গ্রামেরই মাটির নিচে গুপ্তধন লুকানো রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে এক ভয়ঙ্কর শয়তান আত্মা সেটাকে পাহারা দিচ্ছে। সে আমাকে বলেছে
যদি আমি তার জন্য ৮ জন ছোট ছেলেকে বলিদান দেই তাহলেই সেই গুপ্তধন সে আমার হাতে তুলে দেবে। তুমি আমাকে সাহায্য করবে মাত্র। এরপরেই সেই লোকটা সেখানে একটা রিচুয়াল করে, আর রিচুয়াল করার পরপরই বাবাইনাকে নির্মমভাবে খুন করে ফেলে। পরের দিন সকালবেলাতেই লেকের মধ্যে একটা মেয়ে গোসল করছিল, কিন্তু হঠাৎ করেই সে একটি ছেলের লাশ পানিতে ভেসে থাকতে দেখে, চিৎকার করে ওঠে। তার চিৎকারে একটা সময় গ্রামবাসী সেখানে এসে জড়ো হয় আর ছেলেটার লাশ দেখতে পায়। দেখা যায় সেটা ছিল বাবাইনার লাশ, কিন্তু তার মুখের চামড়া এমনভাবে তুলে ফেলা হয়েছিল তাকে চিনতেই পারা যাচ্ছিল না, আর তাকে দেখতেও খুবই বিভৎস লাগছিল। লোকজন বলাবলি করছিল বেচারা পানিতে ডুবে গেছে, মাছে হয়তো তার মুখ খেয়ে ফেলেছে। তখনই বাবাইনার বাবা মা সেখানে চলে আসে আর কাঁদতে শুরু করে। অন্যদিকে তার বাবা তো কোনোভাবেই নিজেকে মানাতে পারছিল না। সে বারবার বলছিল, গতকাল রাতে যদি আমি সেই অনুষ্ঠানে না থেকে আমার ছেলেকে নিয়ে বাড়ি ফিরতাম তাহলে হয়তোবা আমার ছেলেটা বেঁচে থাকতো। এদিকে দেখা যায় পুলিশ অফিসার বডিটা নিয়ে যেতে চায়, কিন্তু গ্রামের প্রধান বলে না, এসব কিছু করতে হবে না, ছেলেটা পানিতে পড়ে মারা গেছে, এখন ছেলেটার বডি নিয়ে কাটাকাটি করার কি দরকার। পুলিশ বলে এটা তাদের ডিউটি করতে হবে। এছাড়া গ্রামের আরো অনেকেই বলে এই বাবাইনাকে নিয়ে ৩ মাসের মধ্যে ৩টি ছেলে এভাবে পানিতে পড়ে মারা গেল, এভাবে আর কত, এর একটা শেষ হওয়া দরকার, পুলিশদের পুলিশের কাজ করতে দিন। তখন মুকুন্দ পুলিশকে বলে, আমি এই গ্রামের আপকামিং গ্রাম প্রধান, আমি আপনাকে বলছি আপনি ভালোভাবে ইনভেস্টিগেশন করুন, কেন এসব ছেলেরা পানিতে পড়ে মারা যাচ্ছে সেটা খুঁজে বের করুন। এদিকে একজন লোক প্রতাপের কাছে আসে শেষক্রিয়ার জিনিসপত্র কেনার জন্য। প্রতাপ তখন জিজ্ঞেস করে কে মারা গেল। লোকটা বলে বাবাইনা, বাবুর ছেলে। এটা শুনে প্রতাপ অনেক বেশি কষ্ট পায়, বলে বাবুর তো ওই একমাত্রই ছেলেই ছিল, সেও মারা গেল। লোকটাও আফসোস করতে থাকে, আর এরপরেই দেখা যায় বাবাইনাকে দাফন করা হয়। এদিকে মিনিস্টারকে কেউ ফোন করে সালভারদি গ্রামের এই ঘটনাকে জানায়। মিনিস্টারও একটু চমকে যায়, কারণ খুব ঘন ঘন সেই গ্রামে বাচ্চারা মারা যাচ্ছিল। এরপরেই দেখা যায় সেখানে একটা অনুষ্ঠান রাখা হয়, আর মিনিস্টার সেখানে চলে আসে আর গ্রামবাসীকে উদ্দেশ্য করে বলে, আমি পুলিশকে বলে দিয়েছি, তারা খুব ভালোভাবে এবার ইনভেস্টিগেশন করবে, কেন এরকম ঘটনা বারবার ঘটছে সেটা তারা খতিয়ে দেখবে। এছাড়া মুকুলকেও সবার সামনে পরিচয় করিয়ে দেয়। আসলে মুকুন্দের সাথে এই মিনিস্টারের সম্পর্কটা অনেক ভালো, আর সেও চায় মুকুন্দ এই গ্রামের গ্রাম প্রধান হোক। মিনিস্টার বলে, মুকুন্দ আমাকে সবকিছুই বলেছে, এছাড়া সে বলেছে একজন ভালো পুলিশ অফিসারকে এই কেসের দায়িত্ব দেওয়ার জন্য, আমি সবকিছুরই ব্যবস্থা করে দেব। এদিকে মিনিস্টার আরও একজনকে এই কথা বলে। তখন সে একজন হায়ার পুলিশ অফিসারকে বলে যে কোনো একজন স্পেশাল অফিসারকে এই কেসের দায়িত্ব দেবার জন্য, এভাবে আর চলতে দেওয়া যাবে না, বিষয়টাকে সিরিয়াসলি হ্যান্ডেল করো। অন্যদিকে দেখা যায় পুলিশ কোনো কিছু করতে না পারাতে গ্রামবাসীরা পুলিশ স্টেশনের সামনেই আন্দোলন করছিল, চিৎকার চেঁচামেচি করছিল। ঠিক সেই সময় পুলিশ অফিসার মনোরমা সেখানে চলে আসে। মনোরমা যেহেতু এই কেসটা এখানে বসে ইনভেস্টিগেশন করবে, তাই সে তার পুরো পরিবার নিয়ে এখানে চলে এসেছে। তার পুরো পরিবার বলতে তার ছেলে ঋষভ, আর কেউ নেই, কারণ মনোরমা একজন সিঙ্গেল মাদার। একটু পরেই দেখা যায় মনোরমার সাথে দেখা করতে আসে তারই বাসার কাজের মহিলা সুনিতা। সুনিতারও একটা ছেলে ছিল। ঋষভ আর সুনিতার ছেলে সেখানে খেলছিল। মনোরমা সুনিতাকে বলে, যেহেতু এই কেসটা নিয়ে এখন সে বিজি থাকবে, তাই এই ঘরের কাজ করার পাশাপাশি তাকে ঋষভেরও দেখাশোনা করতে হবে। সুনিতা বলে, আপনার কোনো টেনশন করতে হবে না, ও আমার ছেলের মতোই, আমি ওকে ভালোভাবেই দেখে রাখবো। এরপরে থানায় আসার পরে মনোরমা দেখতে পায় সেই থানার পুলিশ অফিসার লাখন্দে এবং তাম্বে কোনোভাবেই এই কেসগুলো একেবারেই সিরিয়াসলি নিচ্ছিল না। এমনকি মনোরমা যখন কেস ফাইলগুলো দেখতে চাচ্ছিল, তখন থাম্বে বলে, এগুলোতে দেখার কি আছে, এগুলো সাধারণ কেস। কিন্তু মনোরমা তখন তাকে থামিয়ে দিয়ে বলে, সেই সবগুলো কেস খুব খুঁটিয়ে ইনভেস্টিগেশন করতে চায়। তখনই লখান্দে তাকে বলে, গত 1 বছরে এই গ্রামের টোটাল 8 জন ছেলে মারা গেছে। সে সবার লিস্ট মনোরমাকে দেয়, আর এরপরে মনোরমা সেগুলো থেকে ইনভেস্টিগেশন শুরু করে। মনোরমা দেখতে পায় 8 জন ছেলে মারা গেলেও তাদের মারা যাবার কারণটা ছিল আলাদা আলাদা, কিন্তু গত 3 মাসে যে 3 জন ছেলে মারা গেছে তারা সবাই পানিতে ডুবে মারা গেছে। এমনকি তাদের সবার চেহারাই মাছ খেয়ে ফেলেছিল, অর্থাৎ চেহারা নষ্ট হয়ে গিয়েছিল, আর এটাই ছিল তাদের মধ্যে একটা কমন লিঙ্ক। লোখান্দে বলে, তার কাছেও মনে হয়েছে এই বিষয়টা অস্বাভাবিক, সব ছেলেগুলোকে একই রকমভাবে মাছে কিভাবে খেয়ে ফেলবে। লোখান্দে প্রথম ছেলেটার কথা বলতে থাকে, আর তখনই দেখা যায় সেই ভয়ঙ্কর লোকটা প্রথম ছেলেটাকে কিভাবে বলি দিয়েছিল। সেই 3 জন ভয়ঙ্কর ছদ্মবেশী লোক
সেই ছেলেটাকে জোর করে ধরেছিল। অন্যদিকে ভয়ঙ্কর সেই লোকটা ছেলেটাকে সেখানেই মেরে ফেলে, অর্থাৎ বলি দেয়। বাকি তিনজন তাকে জিজ্ঞেস করে এরপরে কি হবে। সেই লোকটা তাদের ইশারা করে বলছিল এটা তো মাত্র শুরু, সামনে এমনটা চলতেই থাকবে, তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। সেই তিনজন চলে যায় তাদের পরবর্তী শিকারের খোঁজে। আর এভাবেই তারা গত 3 মাসে 3টি বাচ্চাকে মেরে ফেলেছে। এরপরেই দেখা যায় প্রথম যে বাচ্চাটা মারা গিয়েছিল তারই বাবার সাথে দেখা করতে চলে আসে মনোরমা এবং তার টিম। প্রথমে লোকটা পুলিশের সাথে কথা বলতেই রাজি হয় না, কিন্তু মনোরমা তাকে বোঝায় আর বলে তার ছেলের ইনভেস্টিগেশন সে করবে। এতে লোকটা অনেক খুশি হয়ে যায় আর বলে আমি এদের বারবার বলেছি, আমার কথা কেউ শোনেনি। তারা সবাই বলেছে আমার ছেলেটা নাকি পানিতে ডুবে মারা গেছে, কিন্তু আমার সোনুকে আমি 3 বছর বয়স থেকেই সাঁতার শিখিয়েছি। ও সাঁতারে খুবই পারদর্শী ছিল, মাছের মতো এঁকে বেঁকে সাঁতার পারত। তাহলে ও কিভাবে এত কম পানিতে ডুবে মারা গেল? আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারছি না। আমি তখনও তাদের বলেছি আমার ছেলেটাকে খুন করা হয়েছে, কিন্তু কেউ আমার কথা পাত্তাই দেয়নি। লোকটার স্ত্রী আগেই মারা গিয়েছিল। তার একমাত্র ছেলেকে এভাবে হারিয়ে সে একেবারেই পাগল হয়ে যায় আর এখন সে সারাদিন মদ খেয়ে এদিকে সেদিকে পড়ে থাকে। এরপরে মনোরমা চলে যায় আব্দুল্লাহর বাসায়। আব্দুল্লাহর মা বলে আমার ছেলে কখনোই পানিতে নামতো না, কারণ নদীতে যেতে ও অনেক বেশি ভয় পেত। তাহলে ও কিভাবে নদীতে নেমে গোসল করবে? আমি নিশ্চিত আমার ছেলে কোনোভাবেই নদীতে যেয়ে গোসল করতে চায়নি, তাকে কেউ মেরে ফেলেছে। এরপরেই মনোরমা চলে আসে বাবাইনার বাড়িতে। সেখানেও তার বাবা মা কান্নায় ভেঙে পড়ে। বাবাইনার বাবা আবার ওর দোষটা নিজের কাঁধে তুলে নেয় যে সেদিন যদি অনুষ্ঠান থেকে আমি চলে আসতাম তাহলে হয়তো আমার ছেলেটা বেঁচে থাকতো। মনোরমা সবার সাথে কথা বলে বুঝতে পারে যে এর মধ্যে কিছু তো একটা কিন্তু রয়েছে। তিনজনেরই কারো পানিতে যাবার কথা ছিল না, তাহলে নদীতে পড়ে তারা মারা গেল কি করে? এছাড়া তিনজনের মুখ মাছ একই রকম ভাবে কি করে খাবে? এছাড়া সে দেখতে পায় তিনজনেরই বুকের কিছুটা অংশ থেকে চামড়া উঠিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ তিনজনেরই খুনের প্যাটার্ন হুবহু মিলে যায়। লোখান্দে তখন আরও একটা কথা বলে যে আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে তিনজনের ডেড বডি নদীর একই জায়গায় পাওয়া গেছে। তিনজনে ভেসে ভেসে একই জায়গায় কি করে আসলো? মনোরমা বলে এ থেকে নিশ্চিত হয়েই বলা যায় যে এই 3টা খুন একজনই করেছে। এছাড়া তাদের খুনটাও একেবারেই স্বাভাবিক মনে হচ্ছে না। নর্মালি মানুষ খুন করলে তো এমনটা করবে না, বিশেষ করে মুখের আর বুকের চামড়া কেন উঠাবে? এটা কোনো রিচুয়াল হতে পারে, ব্ল্যাক ম্যাজিক টাইপের। লোখান্দার থামবে বলে কালো জাদু, এখনকার জামানায় কালো জাদু কে করে? মনোরমা বলে আমি নিশ্চিত নই, এটা শুধুমাত্র আমার ধারণা। আমার মনে হচ্ছে কালো জাদু করার ফলে এই ছোট্ট ছোট্ট ছেলেগুলোকে নরবলি দেওয়া হচ্ছে। মনোরমা যখন গ্রামে এসে গ্রামবাসীদের এইসব জিজ্ঞেস করে তখন গ্রামবাসী এবং গ্রাম প্রধান মনোরমার মজা নিতে থাকে। তারা হাসতে থাকে, বলে আপনি কি বলছেন এইসব? আপনি এখানে এসেছেন খুনি ধরতে, আর আপনি এখানে এসে কালো জাদুর ব্যাপারে জানতে চাইছেন? মনোরমা তখন সেখান থেকে চলে যায়। এর পরের দিন দেখা যায় রাজু স্কুল থেকে বাড়ি ফিরছিল, কিন্তু রাস্তায় সে বেশ কয়েকজন ছেলেকে খেলাধুলা করতে দেখে আর এটা দেখে সে বাড়ি ফেরা বাদ দিয়ে তাদের সাথেই খেলতে শুরু করে। কিন্তু খেলতে খেলতে সন্ধ্যা নেমে যায়, রাজু বাড়ি ফিরতে শুরু করে আর এরপরে রাজুর সাথেও একই কাজ হয়, রাজুকে অপহরণ করা হয়। রাজুকে খুঁজে না পেয়ে তার বাবা মা চলে আসে থানায় আর ছেলের মিসিং কমপ্লেন লেখায়। মনোরমা যখন এটা জানতে পারে তার সন্দেহ হয় একই রকম ভাবে হয়তোবা রাজুকেও মেরে ফেলা হবে, তাকে নরবলি দেওয়া হবে। তাই মনোরমা এক মুহূর্ত দেরি না করে তার টিম নিয়ে বের হয়ে পড়ে গ্রামের ভেতরে রাজুকে খোঁজার জন্য। এছাড়া গ্রামবাসীরা জানার পরে তারাও খুঁজতে শুরু করে রাজুকে, কিন্তু কোথাও রাজুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এছাড়া রাজু যাদের সাথে খেলেছিল তারাও বলেছে সন্ধ্যার সময় রাজু বাড়ির দিকে চলে গেছে। এরপরে তারা খুঁজতে খুঁজতে চলে আসে প্রতাপের বাড়িতে, আর এই প্রতাপের বাড়িটা গ্রামের একেবারে শেষে নদীর কাছে। প্রতাপকে জিজ্ঞেস করা হয় কোনো বাচ্চাকে সে এদিকে আসতে দেখেছে বা কেউ নিয়ে এসেছে এরকম কিছু? প্রতাপ বলে না। তখন মনোরমা তাকে বলে তুমি খেয়াল রাখবে, নদীর পাড়ে কেউ যদি কোনো বাচ্চাকে নিয়ে আসে সাথে সাথে আমাদের খবর দেবে, তাকে ধরে ফেলবে। দেখা যায় সারা রাত খোঁজার পরেও রাজুকে খুঁজে পাওয়া যায় না। মনোরমার সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায়। দেখা যায় পরের দিন ভোরবেলাতেই লাশ পাওয়া যায়, কিন্তু এবার সেটা আর নদীর পানিতে নয়, বরং গাছে ঝোলানো, আর একই রকম ভাবে তার মুখের চামড়া উঠিয়ে ফেলা হয়েছিল, সাথে বুকেরও। রাজুর বাবা মা এটা দেখার পরে বুক ফাটায় আর্তনাদে ভেঙে পড়ে।
লাখন্দে মনোরমাকে জিজ্ঞেস করে এবার প্যাটার্ন আলাদা হলো কি করে। মনোরমা তখন বলে আমার মনে হয় আমি যখন গ্রামবাসীকে বলেছিলাম যে এই বাচ্চাগুলোকে যেই মারছে সে হয়তোবা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করছে, সে এই কথাটা কোনোভাবে জানতে পেরে গিয়েছিল এবং তার কথাটা গায়ে লাগে। সে ভাবে এভাবে চলতে থাকলে হয়তোবা সে ধরা পড়ে যেতে পারে, আর এই জন্য এবার সে তার প্যাটার্ন বদলেছে, শুধুমাত্র নদীতে ফেলার জায়গায় গাছে ঝুলিয়ে দিয়েছে। এছাড়া আরও একটা কারণ হতে পারে, যেহেতু কালকে সারা রাত আমরা পাহারা দিয়েছি বিশেষ করে নদীর দিকটায়, তাই সেখানে সুযোগ না পেয়ে রাজুকে সে গাছের ভেতরে ঝুলিয়ে গেছে। যে এই খুনগুলো করছে সে খুবই চালাক, সে খুবই প্ল্যান করে কাজগুলো করছে। এছাড়া এই সাইকো খুবই সাহসী, সে আমাদের চ্যালেঞ্জ দিচ্ছে যে কোনোভাবেই সে থামবে না, সে তার কাজ চালিয়েই যাবে। মনোরমা এরপরে লাকুন্দকে বলে যে হাইট দেখা যাচ্ছে আর বাচ্চাটাকে যেভাবে ঝোলানো হয়েছে মনে হয় না একজন লোকের কাজ, আমার মনে হয় এই সব কিছুর পেছনে একের অধিক লোক জড়িত রয়েছে। এরপরেই গ্রামের প্রধান সেখানে চলে আসে। মনোরমা তাকে দেখার পরে বলে উনি গ্রামের প্রধান, আর উনি এইরকম একটা বিষয়ে এত লেট করে কি করে আসলো। গ্রাম প্রধান এসে সেই শিক্ষক মনোহরের সাথে কথা বলতে থাকে। মনোহর বলে বেচারার একটা মাত্রই ছেলে ছিল, তার এমন পরিণতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। লাখন্দ বলে তার মানে এই খুনি এই গ্রামেই রয়েছে। মনোরমা বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, কারণ এই গ্রামে থেকেই সে আমাদের সবকিছু জেনে ফেলছে, আর এই জন্যই সে তার প্যাটার্ন বদলে খুব সতর্কতার সাথে রাজুর লাশটা এখানে রেখে গেছে। এদিকে রাজুর লাশ পাবার পরপরই গ্রামবাসীরা ক্ষোভে ফুঁসে ওঠে। কারণ হচ্ছে পুলিশ চার্জ নেওয়ার পরেও একজন স্পেশাল পুলিশ অফিসার কেসটার তদন্ত করার পরেও কিভাবে আরও একটি বাচ্চা মারা গেল, এই জন্য তারা গ্রামে আন্দোলন করতে থাকে, থানার সামনে আন্দোলন করে। আর এতে করে মনোরমার উপরে প্রেশার চলে আসে যে করেই হোক খুব তাড়াতাড়ি এই কেসটার সমাধান করার জন্য। এই জন্য রাত দিন এক করে মনোরমা তার ইনভেস্টিগেশনকে আরও গতি বাড়িয়ে দেয়। রাতের বেলা মনোরমা যখন কেসটা নিয়ে আবারও ভাবছিল তখনই তার কাছে সুনিতা চলে আসে আর বলে ম্যাডাম আমার 2 দিনের ছুটি লাগবে। মনোরমা বলে কেন? সুনিতা বলে আসলে সামনেই পূর্ণিমা, আমার ছেলের ভালোর জন্য আমি মন্দিরে যাব, পুজো দেব, প্রত্যেকবার উৎসবেই আমি এটা করি। সুনিতার কথায় হঠাৎ করে খটকা লেগে যায় মনোরমার, আর ভালো করে জিজ্ঞেস করে সামনে কি? সুনিতা বলে পূর্ণিমা, আসলে পূর্ণিমার মধ্যে এখানে মেলা হয়। তখনই মনোরমা ভালো করে দেখতে পায় যেসব বাচ্চারা মারা গিয়েছে তারা সবাই পূর্ণিমার রাতেই মারা গেছে। সাথে সাথেই সে থানায় চলে আসে। সে তার টিমকে বলে সে আর 2টো কমন প্যাটার্ন পেয়েছে, একটা তো পূর্ণিমার রাতে মারা যায়, বাকি 2টো প্যাটার্ন হচ্ছে যে 4জন ছেলে মারা গেছে তাদের প্রত্যেকেরই বয়স 8 বছরের আশেপাশে। এছাড়া তারা প্রত্যেকেই তাদের বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। মনোরমা তার টিমকে বলে তার ধারণা প্রত্যেক মাসে পূর্ণিমার রাতেই এইসব ছেলেগুলোকে অপহরণ করে মেরে ফেলা হচ্ছে বা বলি দেয়া হচ্ছে। তাম্বে তখন বলে এই মাসে পূর্ণিমা আসতে আর মাত্র 3 দিন সময় বাকি রয়েছে। মনোরমা বুঝতে পারে সেই সাইকো 3 দিন পরে আরও একটা বাচ্চাকে অপহরণ করবে। মনোরমা বলে আজকে দেখেই গ্রামের মধ্যে টহল বাড়িয়ে দাও, সব পুলিশকে কাজে লাগিয়ে দাও, গ্রামবাসীর সহায়তা নাও, যে করেই হোক সেই সাইকো খুনিকে আরও একটা বাচ্চাকে মেরে ফেলার আগে আমাদের ধরতেই হবে। তখন লকান্দে বলে ম্যাডাম কিন্তু সেটা তো সম্ভব নয়, এই পূর্ণিমার রাতেই গ্রামে মেলা হবে, আর সেই মেলাতে সব মানুষ একসাথে জড়ো হবে, সব বাচ্চারা একসাথে সেখানে জড়ো হয়ে আনন্দ উল্লাস করবে। সব বাচ্চাদের মেলার এই ভিড়ে কিভাবে আমরা পাহারা দেব? আমাদের কাছে এত পুলিশ অফিসারও নেই, আর এই মেলা উৎসবের মধ্যে গ্রামবাসীরা আমাদেরকে সাহায্য করতে রাজি হবে কিনা সেটাও চিন্তার বিষয়। মনোরমাও টেনশনে পড়ে যায়, এখন সে কি করবে? কিন্তু খুনিকে তো যে করেই হোক ধরতেই হবে। এজন্য মনোরমা বলে আমাদের হাতে উপায় না থাকলে যে কয়েকজন পুলিশ অফিসার আছে তাদেরকে দিয়েই কাজ করাতে হবে, কিন্তু যে করেই হোক আরও একটা বাচ্চাকে আমরা এভাবে মারা যেতে দিতে পারি না। এদিকে সেই সাইকোরা একসাথে বসে সেই মেলা নিয়েই কথা বলছিল। ভয়ঙ্কর সেই লোকটি বাকি 3 জনকে বলে 3 দিন পরেই মেলা, আর আমাদেরকে যে করেই হোক আমাদের টার্গেট পূরণ করতে হবে। ধীরে ধীরে বিষয়টা জটিল হয়ে যাচ্ছে, প্রত্যেক মাসে একটা করে বাচ্চাকে বলি দেওয়াটা এখন কঠিন হয়ে যাবে, কারণ গ্রামবাসীরা অনেক সতর্ক হয়ে পড়েছে। তোমরা এক কাজ করো, এইবার মেলা থেকে একসাথে 4 জন বাচ্চাকে উঠিয়ে নিয়ে আসো, তাদেরকে আমি একসাথে বলি দেব, আর তাতে করে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। তখন সেই 3 জনকে ভয়ঙ্কর লোকটা আবারও মনে করিয়ে দেয় খাজানা পেতে হলে এই কাজটা তাদের করতেই হবে, না হলে গুপ্তধন যে শয়তান পাহারা দিচ্ছে সে তাদেরকে ছাড়বে না, আর সেই গুপ্তধনও তাদের হাতে আসবে না।
তারা তিনজন রাজি হয়ে যায় কাজটা করে ফেলার জন্য। এদিকে সেই মেলার দিন চলে আসে। মনোরমার বাড়িতে কাজ করা সেই মহিলা 2 দিনের জন্য ছুটি নিয়েছিল। এই জন্য মনোরমা বাধ্য হয়ে তার ছেলে ঋষভকে তাদেরই প্রতিবেশী বিনীতার বাড়িতে রেখে আসে। তারও একটি ছেলে ছিল। মনোরমা বিনীতাকে বলে, আশেপাশের অবস্থা ভালো নয়, তুমি একটু ওদের দিকে নজর রেখো। বিনীতা বলে, আপনি টেনশন করবেন না। এরপরেই দেখা যায় মেলাতে মনোরমা তার টিমকে অর্ডার দিয়ে দেয় কাকে কি কি করতে হবে, কাকে কোথায় কোথায় থাকতে হবে, সবকিছু। এদিকে সন্ধ্যা নামতেই মেলা জমজমাট হয়ে যায়। গ্রামবাসীরা সেখানে আনন্দ উল্লাস করতে থাকে। অন্যদিকে দেখা যায় পুলিশ হিমশিম খাচ্ছিল এত মানুষকে পাহারা দিতে, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের, কারণ বাচ্চারা এদিক সেদিক ছুটোছুটি করছিল। মনোরমা মেলাতেই ছিল, ডিউটি করছিল। হঠাৎ করেই তার কাছে বিনীতার কল আসে, কিন্তু মেলার এত চিৎকার চেঁচামেচিতে কলটা সে শুনতেই পাচ্ছিল না। যখন সে ভালো করে শুনে, বিনীতা তাকে বলছিল, ঋষভ আর আমার ছেলে একসাথে খেলতে বের হয়েছিল, কিন্তু এখনো ফেরেনি। এটা শুনে মনোরমা প্রচন্ড ভয় পেয়ে যায়, চিন্তায় পড়ে যায়। অন্যদিকে তখনই তার কাছে থাম্বে চলে আসে। গ্রামের একটা দেয়াল ভেঙে পড়ে গেছে, আর সেই দেয়ালের নিচেই চাপা পড়ে গেছে কয়েকজন ছেলে মেয়ে। মনোরমা এরপরেই থাম্বে এবং বাকি পুলিশ অফিসারদের উপরে সেই মেলার দায়িত্ব দিয়ে সে চলে আসে হসপিটালে, কারণ তার মনে ভয় হচ্ছিল সেই ছেলেগুলোর মাঝে যদি ঋষভও চলে আসে, অর্থাৎ ঋষভও যদি দেয়ালের নিচে চাপা পড়ে, আর এই জন্য সে হসপিটালে ছুটে আসে। হাসপাতালে আসার পরে মনোরমা আহত বাচ্চাদের মধ্যে বিনীতার ছেলেকেও দেখতে পায়, কিন্তু সেখানে ঋষভ ছিল না। বিনীতার ছেলেকে মনোরমা জিজ্ঞাসাবাদ করে। ছেলেটি বলে, হ্যাঁ, আমি আর ঋষভ একসাথে মেলাতে এসেছিলাম, কিন্তু আমরা সেই দেয়ালের পাশেই খেলতে গিয়েছিলাম। মনোরমা বলে, তাহলে ঋষভ কোথায়? ছেলেটি বলে, ঋষভ আমার সাথে দেয়ালের পাশে খেলতে যায়নি, সে মেলার মধ্যেই ছিল। এটা শুনে মনোরমার টেনশনটা আরো বেশি বেড়ে যায়। আস্তে আস্তে সে মনে করে তার ছেলের বয়সও 8 বছরের আশেপাশে। এছাড়া সেও তার একমাত্রই ছেলে, অর্থাৎ যেসব ছেলেরা মারা যাচ্ছিল বা বলি হচ্ছিল তাদের প্যাটার্নের সাথে ঋষভের প্যাটার্ন একেবারে মিলে গেছে। তাই ঋষভেরও যে কোনো বিপদ হতে পারে। মনোরমা তাই ছুটে চলে আসে আবারও মেলাতে। এদিকে মনোরমা আগেই পুলিশদের খবর দিয়ে দিয়েছিল মেলার ভেতরে ঋষভকে খুঁজে বের করার জন্য। দেখা যায় সৌভাগ্যক্রমে মেলাতে আসার পরপরই মনোরমা দেখতে পায় পুলিশ তার ছেলে ঋষভকে খুঁজে পেয়ে গেছে, যে মেলার ভেতরেই খেলাধুলা করছিল। এতে মনোরমা অনেকটা স্বস্তি ফিরে পায়। ঠিক ওই সময়টাতে তার বাসার কাজের মহিলা সুনিতা আসে। আমার ছেলে কানাইকে খুঁজে পাচ্ছি না, ও আমার সাথে মেলাতেই এসেছিল, কিন্তু এখন ওকে কোথাও দেখছি না। মনোরমা তার টিমকে সাথে সাথেই বলে দেয় আশেপাশের সব জায়গায় কানাইকে খুঁজে বের করার জন্য। এছাড়া গ্রামবাসীদেরও বলে দেবার জন্য যে কেউ যদি কানাইকে দেখে পুলিশের কাছে নিয়ে আসার জন্য। এদিকে দেখা যায় সেই 3 জন ভয়ঙ্কর লোক বস্তায় একটা ছেলেকে বেঁধে সেখানে নিয়ে এসেছিল, আর সেটা আর কেউ নয়, কানাই। সেই লোকটা যখন কানাইকে দেখতে পায়, সে সেই 3 জনের উপরে রেগে যায় আর বলে, তোমাদের বলেছিলাম আমি একসাথে 4 জন বাচ্চাকে নিয়ে আসার জন্য, আর তুমি শুধু একটা ছেলেকে নিয়ে এসেছো। একটাকে দিয়ে কি করব? আমি 4 জনের নরবলি দেবার ব্যবস্থা করেছি, এখনই চলে যাও, আর বাকি আরো 3 জনকে নিয়ে আসো। তারাও 3 জন চলে যায় আরো 3 জন বাচ্চাকে অপহরণ করে নিয়ে আসার জন্য। আর কানাইকে তারা সেইভাবেই রেখে দেয়, অর্থাৎ বস্তায় বন্দী। কিন্তু কানাই তখনও হোশের মধ্যেই ছিল, জীবিত ছিল। এদিকে মনোরমা আবারও সবাইকে সতর্ক করে দেবার জন্যই মেলার ভেতরে মাইক দিয়ে অ্যানাউন্স করে দেয় যে কানাই নিখোঁজ হয়ে গেছে, কেউ যদি কানাইকে দেখে পুলিশের কাছে নিয়ে আসার জন্য। অবশেষে গ্রামবাসীর হোশ ফেরে, সবাই আশেপাশে কানাইকে খুঁজতে শুরু করে। আর ঠিক ওই সময়টাতে একটা শকিং ব্যাপার ঘটে যায়। মনোরমা যখন তার টিম নিয়ে গাড়িতে করে কানাইকে পুরো গ্রামে খুঁজে বের করার জন্য যাচ্ছিল, তখনই সে দেখতে পায় কানাই রাস্তা দিয়ে হেঁটে আসছে। মনোরমা কানাইকে দেখার সাথে সাথে ছুটে চলে আসে আর তাকে বুকে জড়িয়ে নেয়। এরপরেই কানাইকে নিয়ে সে চলে আসে থানায় আর তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। মনোরমা কানাইকে জিজ্ঞেস করে সে মেলায় থেকে কোথায় চলে গিয়েছিল আর কোথায় থেকেই বা আসছিল। কানাই ছোট্ট ছেলে, তার এত কিছু ঠিকঠাক মনে ছিল না। কানাই বলে, আমি শুধু দেখেছিলাম 3 জন আমাকে উঠিয়ে নিয়ে গেল, এরপর একটা বস্তায় ভরে একটা অন্ধকার রুমে আমাকে আটকে রেখেছিল। সেখানে আরো একজন লোক ছিল যার চেহারা দেখতে খুবই ভয়ঙ্কর, তার কণ্ঠও অনেক বেশি ভয়ঙ্কর। সে সেই 3 জন লোককে চিৎকার করে বলছিল, যাও, আমার আরো 3 জন ছেলে লাগবে, 3 জন ছেলেকে উঠিয়ে নিয়ে আসো। কানাইয়ের এই কথা শুনে মনোরমা বুঝতে পেরে যায় যে তার ধারণাই ঠিক, কেউ বা কারা ব্ল্যাক ম্যাজিক করার জন্যই এইসব ছেলেদের উঠিয়ে নিয়ে যাচ্ছে এবং একের পর এক নরবলি দিচ্ছে। কানাই বলে, তারা 3 জন চলে গিয়েছিল আরো 3 জন ছেলেকে অপহরণ করার জন্য, সেই ফাঁকে আমি সেখান থেকে বস্তা খুলে পালিয়ে এসেছি। মনোরমা জিজ্ঞেস করে, তার কি কারো চেহারা মনে আছে বা এমন কিছু আছে যেটা দেখে আমরা তাদের চিনতে পারবো? কানাই বলে, না, কারণ যে 3 জন আমাকে অপহরণ করেছিল তারা 3 জনই অদ্ভুত পোশাক পরে
পরেছিল, আর সেই ভয়ঙ্কর লোকটাও একটা ভয়ঙ্কর মুখোশ পরা ছিল। মনোরমা জিজ্ঞেস করে কেমন পোশাক, আমাকে একটু বলতে পারবে? কানাই বলে হ্যাঁ, সেই 3 জন লোক যে ধরনের পোশাক পরেছিল সেই একই ধরনের পোশাক গতবার মেলায় সে একজনকে পরতে দেখেছিল। এছাড়া ভয়ঙ্কর মুখোশ পরা লোকের কাছে একটা লাঠি ছিল যেটার মাথায় একটা নুপুর বাঁধা ছিল, সেটা থেকে সবসময় ঝমঝম আওয়াজ হয়। এরপরে থাম্বের সাহায্যে সে কানাইকে কিছু ছবি দেখায় যেগুলো গতবারের ছবি, আর সেখান থেকে একটা ছবি দেখে কানাই বলে হ্যাঁ, সেই 3 জন লোক এই ধরনের পোশাকই পরেছিল। মনোরমা বলে এটা তো রাঙ্গাসুরের কস্টিউম। থাম্বে বলে হ্যাঁ, এই কস্টিউম এখানকার মানুষ অনেক সময় উৎসবের সময় পরে, বিশেষ করে কোকান গ্রামের। মনোরমা বলে আমাদের এখানে কোকান গ্রাম থেকে কে কে আছে? পারাব, শ্রাবন্তী এবং চন্দ্রশেখর। মনোরমা বলে তাদেরকে ডেকে নিয়ে আসো আর তাদের জিজ্ঞাসাবাদ করো। তাদেরকে ডাকার পরে এক একজন এক এক কথা বলে যে তারা কোথায় ছিল। একজন বলে সে কোকান গ্রামে গিয়েছিল উৎসবে অংশগ্রহণ করার জন্য, আর একজন বলে আমি গিয়েছিলাম টাউনে বিয়ে করার জন্য, আপনাদের লোকেরা এখানে আমাকে টেনে নিয়ে এসেছে। এরপরেই মনোরমা রাঙ্গাসুরার কস্টিউম বা পোশাক যে বিক্রি করে তাকে জিজ্ঞাসাবাদ করে। সেই লোক বলে আমি তো পোশাক বিক্রি করি, সেটা অনেকেই কেনে, কিন্তু তাদের মধ্যে অপরাধীকে সেটা আমি কি করে বলবো? লোকান্দে, থাম্বে এবং মনোরমা একসাথে দাঁড়িয়ে কথা বলছিল। এখন সেই লোকগুলোকে তারা কিভাবে খুঁজে বের করবে? এরপরে কানাইয়ের কথা মনে পড়তে হঠাৎই থাম্বের মনে পড়ে কানাই বলেছিল সেখানে একজন লোকের হাতে একটা ছড়ি ছিল যেটার ভেতর থেকে নূপুরের আওয়াজ আসে। থাম্বে মনোরমাকে বলে আমি সেই একই ধরনের লাঠি একজন লোকের কাছে দেখেছি, গ্রামের একেবারে শেষের দিকে নদীর পাড়ে থাকা প্রতাপের কাছে। কেসটাতে মনোরমার জন্য এটা ছিল অনেক বড় একটা লিড। আর প্রতাপকে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু সেখানে তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে সে বুঝতেই পারছে না পুলিশ তাকে এসব কি জিজ্ঞেস করছে। মনোরমা, লাখন্দে, থাম্বে তাকে অনেক কড়াভাবে জিজ্ঞেস করে, কিন্তু প্রতাপ বলে সে সত্যি কিছু জানে না, সেগুলো কিছুই করেনি। একটা সময় তাকে কিছুটা টর্চারও করা হয়, কিন্তু তারপরও প্রতাপের মুখ থেকে একই কথা বের হয়, এই সবের সাথে সে জড়িত নয়, সেগুলো করেনি। মনোরমার সন্দেহ ছিল এই প্রতাপ নিশ্চয়ই কিছু জানে। মনোরমা তখন জানতে পারে এই প্রতাপ আসলে অল্প স্বল্প জাদুটনাতে বিশ্বাস করে, আর এই জন্যই সে চলে যায় আর ফিরে আসে একটা পুতুল নিয়ে যেটা দেখতে অনেকটা ভয়ঙ্কর ছিল। আর মনোরমা সেই পুতুলের ভেতরে আগে থেকেই অ্যালেক্সার একটা ডিভাইস ফিট করে রেখেছিল। এছাড়া মনোরমা আগে থেকেই অ্যালেক্সাকে বলে রেখেছিল যে সে কোন প্রশ্ন করলে তাকে কি কি উত্তর দিতে হবে। মনোরমা জানতো সে প্রশ্ন করার পরে এই পুতুলটা যদি উত্তর দেয় আর এটা যদি প্রতাপ শুনে, প্রতাপের মনে হবে এই পুতুলটা নিজে থেকেই কথা বলছে, আর সে অবশ্যই মুখ খোলার চেষ্টা করবে। মনোরমা সেটাই করে আর বলে তুমি সত্যি না বললেও এই পুতুলটা সবকিছু বলে দেবে, কারণ এর ভেতরে রয়েছে অদৃশ্য এক শক্তি যে সে সবার মনের কথা বলে দিতে পারে। প্রতাপ গ্রামের মানুষ ছিল, এইসব ডিভাইস সম্পর্কে তার একেবারেই কোনো আইডিয়া ছিল না, যার ফলে সে ভয় পেয়ে যায়। যখন মনোরমা প্রশ্ন করছিল যে প্রতাপের বাড়ি কোথায়, সে কোথা থেকে এসেছে, সে কি করে, এই সব কিছু, আর অ্যালেক্সা একের পর এক উত্তর দিয়ে যাচ্ছিল। একটা সময় মনোরমা প্রশ্ন করাতে অ্যালেক্সা বলে ওঠে প্রতাপ যদি আসল সত্যিটা সবার কাছে না আনে তাহলে সে তাকে অভিশাপ দিয়ে দেবে। আর এতেই প্রতাপ অনেক ভয় পেয়ে যায় আর বলে দাঁড়াও, আমি সব সত্যিটা বলছি। প্রতাপ তখন কাঁদতে কাঁদতে বলে হ্যাঁ, আমি সেই সবগুলো বাচ্চাকে মেরে ফেলেছি, বলে দিয়েছি। মনোরমা বলে তুমি একটা সাইকো, তোমার মতো সাইকো আমি আগে দেখিনি, তুমি এই ছোট ছোট বাচ্চাদের কেন মেরে ফেলেছ? প্রতাপ তখন বলে আমি ইচ্ছে করে মারিনি, আমাকে মারতে বলা হয়েছে, বাধ্য করা হয়েছে। তখন আবারও সবাই চমকে যায় কে রয়েছে এর পেছনে। তখনই প্রতাপ বলে আসলে সেই মহলে থাকা যে শয়তান রয়েছে সেই আমাকে বলেছে এইসব কিছু করতে। তখন মনোরমা এবং বাকিরা কোনোভাবেই প্রতাপের কথা বিশ্বাস করছিল না। একটা সময় দেখা যায় প্রতাপ কান্না করতে করতে খুব জোরে জোরে হাসতে শুরু করে, আর মনে হচ্ছিল তাকে হয়তোবা কেউ বশ করে নিয়েছে, মহলের সেই শয়তানটা। কিন্তু মনোরমা এইসবে একদমই বিশ্বাস করত না, তার কাছে মনে হচ্ছিল প্রতাপ শুধুমাত্র এসব কিছু থেকে বাঁচার জন্য অভিনয় করছে। এজন্য মনোরমা আবারও প্রতাপকে টর্চার করে আর বলে তোমার এইসব নাটক রাখো আর আমার প্রশ্নের উত্তর দাও। আমি জানি তুমি এই সব কিছু একা করনি, তোমার সাথে আরো 3 জন ছিল, তাদের নাম বলো। প্রতাপ একে একে অবশেষে 3 জনেরই নাম বলে দেয়। এদিকে সেই 3 জনকে দেখা যায় যারা এখনো সেই কস্টিউম পরেছিল। তারা যখন জানতে পেরে যায় যে প্রতাপকে পুলিশ উঠিয়ে নিয়ে গেছে তখন তারা ভয় পেয়ে যায় যে প্রতাপকে যেহেতু পুলিশ ধরে ফেলেছে নিশ্চয়ই তাদেরও কাছে চলে আসবে, তাদের এখন পালাতে হবে। আর এই জন্য তারা 3 জন সেই মহল থেকে পালানোর চেষ্টা করে। যখনই তারা বের হয় তারা দেখতে পায় গ্রামবাসী এবং মনোরমা
তাদের জন্যই অপেক্ষা করছিল। তাদের তিনজনকেই তারা ধরে ফেলে। প্রথম লোকটার মুখোশ খুলতে দেখা যায় এটা ছিল গ্রামের পরিচিত মিউজিক টিচার। এর পরের লোকটা ছিল আর কেউ নয়, মুকুন্দ। আর সবার শেষে যে লোকটাকে মুখোশ খোলা হয় তাকে হয়তোবা আপনারা অনেকেই সন্দেহ করেছেন, এই স্কুলেরই নতুন শিক্ষক মনোহর। মনোহর আসলে এই গ্রামে আসার পরপরই জানতে পেরে গিয়েছিল যে এই সালভারদি গ্রামে গুপ্তধন রয়েছে। অন্যদিকে এই গ্রামের মানুষের কাছ থেকে শুনতে পায় যে প্রতাপ বিভিন্নভাবে জাদুটোনা করত, জাদুটোনায় বিশ্বাস করত, আবার অনেকের মতে সে কালো জাদুও করত। আর এই জন্য সে প্রতাপের সাথে হাত মেলায়। এছাড়া যারা এই গুপ্তধন খোঁজাতে বিশ্বাসী ছিল, অর্থাৎ মুকুন্দ এবং সেই সঙ্গীত টিচার, তাদেরকেও সে সাথে নিয়ে নেয়। প্রতাপের কথা মতো সেই শয়তানকে বশে আনতে হলে 8 জন বাচ্চাকে বলি দিতে হবে, আর সে সেটাই করছিল। গ্রামবাসী পুরোপুরি শকড হয়ে যায়, কারণ সেই নতুন শিক্ষককে তারা গুরু বলে মানত। তাদের 3 জনকে সাথে সাথে জেলে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে যেহেতু কেসটা সমাধান হয়ে গিয়েছিল, মনোরমাও এবার ফিরে যাবে তার শহরে। ঠিক তখনই নতুন আরও একটা টুইস্ট আসে। মনোরমার সাথে গ্রামেরই 2 জন মহিলা দেখা করতে আসে। তারা 2 জনই ছিল প্রতাপের স্ত্রী। তারা কাঁদতে কাঁদতে মনোরমাকে বলতে থাকে, আপনার কোথাও ভুল হচ্ছে, প্রতাপ এমন কিছু করতেই পারে না, ও তো ছোট বাচ্চাদের অনেক বেশি ভালোবাসত। মনোরমা বলে, কিন্তু প্রতাপ নিজের মুখেই স্বীকার করেছে সে নিজের হাতে সেই সব বাচ্চাদের খুন করেছে। তারা 2 জন বলে, তারপরও বলছি প্রতাপ এমন কিছু করতেই পারে না, সে খুবই ভালো মানুষ। মনোরমা বলে, তোমরা এত কনফিডেন্সের সাথে কিভাবে বলছো, তোমাদের কেন এমনটা মনে হচ্ছে? তখন সেই 2 জন মহিলা বলে, প্রতাপ আমাদের স্বামী হলেও আমাদের বাচ্চার বাবা প্রতাপ নয়। এটা শুনে মনোরমা অবাক হয়, কি বলতে চাইছো তোমরা? সেই 2 জন বলে, আসলে ছোটবেলা থেকেই প্রতাপ নাপুংসুক। আপনাদের মনে আছে মুভির শুরুতে একটা দৃশ্য দেখানো হয়েছে যেখানে একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে তার বাবা তাকে কোলে নেওয়ার পরে মন খারাপ করে ফেলে এবং চলে আসে সেখান থেকে। আসলে সেই বাচ্চাটাই ছিল প্রতাপ এবং সে তার গোপন অঙ্গ ছাড়াই জন্ম নিয়েছিল, আর এই জন্য সে কখনো বাচ্চা জন্ম দিতে পারবে না। সেই 2 জন মহিলা বলে, শুধুমাত্র পরিচয়ের জন্য তারা প্রতাপকে বিয়ে করেছিল, কিন্তু তারপরেও প্রতাপ সেই সব সন্তানদের নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসত। জ্বর হলে সারা রাত জেগে তাদের সেবা শুশ্রূষা করত। এমন একজন মানুষ কিভাবে বাচ্চাদের খুন করতে পারে? এছাড়া সে গ্রামের সব বাচ্চাদেরই নিজের বাচ্চার মতো করে আদর করত। ও কিভাবে বাচ্চাদের খুন করবে? তখনই মনোরমা বলে, ঠিক আছে, তোমাদের কথা রাখার জন্যই আমি আবারও প্রতাপের সাথে যে কথা বলবো। মনোরমা চলে আসে থানায় এবং প্রতাপকে জিজ্ঞেস করে, তোমার 2 স্ত্রী আমার কাছে এসেছিল, তারা বলছিল তুমি নাকি এই কাজটা করতেই পারো না, তুমি নাকি বাচ্চাদের অনেক ভালোবাসো। এখন বলো, সত্যিই কি তুমি বাচ্চাদের মেরেছ, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে? প্রতাপ বলে, আমি খুন করিনি। আমি তো আপনাদের আগেও বলেছি সেই শয়তান আমাকে দিয়ে খুন করিয়েছে। ওর 8টা নরবলি লাগতো, কিন্তু 4টা আমি করতে পেরেছিলাম। তারপরে আপনি সবকিছু থামিয়ে দিয়েছেন। আমার মনে হয় ও থামবে না, এখনও সবকিছু ধ্বংস করে ফেলবে, একে একে সবাইকে ধ্বংস করবে। আর এরপরে যা হবে সেই সবকিছুর জন্য আপনি দায়ী থাকবেন। ঠিক তখনই দেখা যায় সেলের ভেতরে মনোহরের অবস্থা খারাপ হতে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল তাকে কিছু একটা পজেস করে ফেলেছে। তার পুরো শরীর বিভৎস হয়ে যায়, চোখের রক্ত জমে যায়। অবশেষে সেখানেই মনোহর নির্মমভাবে মারা যায়। এরপরেই দেখা যায় মুকুন্দ আর সেই মিউজিক টিচার তারাও একে একে একই রকমভাবে মারা যায় সেখানে। মনোরমা যখন এগুলো দেখে সে কোনোভাবে এগুলো মেনে নিতে পারছিল না, ভয় পেয়ে যায়। এটা কি করে হতে পারে, কারণ এর কোনো ব্যাখ্যাই তার কাছে ছিল না। তখনই প্রতাপ বলে, দেখেছেন, আমি তো বলেছিলাম আমি এই সব কিছু করিনি, সেই শয়তানি আমাকে দিয়ে সবকিছু করিয়েছে। তখনই প্রতাপ বলে, দেখলেন তো, আমি তো আপনাকে বলেছিলামই এর পেছনে ওই রয়েছে, ও সবাইকে শেষ করে দেবে, ও ফিরে আসবে। আর ঠিক তখনই শূন্যে ভাসতে থাকে প্রতাপ, আর প্রতাপের পরিণতিও একই হয়, সেও সেখানে একই রকমভাবে মারা যায়। মনোরমা এতক্ষণে বুঝতে পেরে যায় প্রতাপ আর গ্রামবাসী সবাই সত্যি বলছিল, সে কোনো সাইকোর পাল্লায় পড়েনি, বরং ভয়ঙ্কর এক শয়তানের পাল্লায় পড়েছে যে অদৃশ্য। এই অদৃশ্য ভয়ঙ্কর শক্তিটা আসলে কেমন সেটা দেখার জন্যই মনোরমা চলে আসে সেই মহলের সামনে, যেটা মুভির শুরুতে দেখানো হয়েছিল। মনোরমা চলে যায় সেই মহলের ভেতরে। গুহার সেই ভুতুরে পরিবেশ দেখে মনোরমা ভয় পেতে শুরু করে, কিন্তু একটা সময় সেই ভয়ঙ্কর মহলটা কাঁপতে শুরু করে। মনোরমা দেখা যায় নিচে যাওয়ার একটা সিঁড়ি দেখতে পায়। মনোরমা সেখানেই চলে যায়। সেখানে যাওয়ার পরেই বিভিন্ন শয়তানের মূর্তি এবং কালো জাদু করার অনেক জিনিসপত্র সেখানে ছিল। সেগুলো দেখে মনোরমা আরো বেশি ভয় পেতে শুরু করে। সে ভয়ে ঘামতে শুরু করে, কারণ সে আশেপাশে থেকে ছোট বাচ্চাদের চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিল, ভয়ঙ্কর এক গলা শুনতে পাচ্ছিল। আর ঠিক তখনই সে দেখতে পায় নিচে থেকে একটা সময় ফাটল ধরে,
আর সেখান থেকে এক আলো বের হয়ে আসে। আর সেই আলোটা দেখতেই মনোরমা অন্যরকম হয়ে যায়। আসলে এখানে আসাটাই মনোরমার সবথেকে বড় বোকামি হয়ে গেছে, কারণ সেখানে থাকা সেই ভয়ঙ্কর শয়তান মনোরমাকেও বশ করে নেয়। কারণ মনোরমা এরপরেই হাসতে শুরু করেছিল। আর এরপরেই দেখানো হয় মনোরমার এক ভিন্ন রূপ, অর্থাৎ প্রতাপের পরিবর্তে এখন থেকে সেই শয়তানের পুজো এই মনোরমাই করবে এবং তার বাকি 4টি নরবলিও সেই পূরণ করবে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় আর দেখানো হয় টু বি কন্টিনিউড, অর্থাৎ এই মুভির দ্বিতীয় পর্ব আসবে, যেখানে দেখানো হবে আসলে এই ভয়ঙ্কর শয়তান আসলে কে এবং তার বিনাশ কি করে হয়েছিল। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।